সবাই গিয়েছিলাম। সিনিয়র আইনজীবী সারা হোসেন ব্যারিস্টার ছিলেন, তোমার হোসেন স্যার ছিলেন, অনিকার হক ছিলেন, সাথে আমরাও গিয়েছিলাম যারা আবেদনকারী আইনুন নাহার ছিলেন আমাদের সাথে। তো সরকার পক্ষে আজকে রাষ্ট্রের প্রধান আইনজীবী জনাব এম আমিনুদ্দিন তিনি উপস্থিত ছিলেন, সরকারি আইনজীবীরা উপস্থিত ছিলেন। তো সেখানে যাবার পরে আমাদেরকে আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে। আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। যদি বেঞ্চ ভেঙে যায় সেক্ষেত্রে কি করবেন? এটা তো হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন হলো, কারণ বেঞ্চ এখনো ভাঙেনি। বেঞ্চ আছে, ভাঙার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যদি বেঞ্চ ভাঙে তখনই আসলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে চাই। 6 শিক্ষার্থীর ব্যাপারে তাহলে এই তো তাদের অবস্থান বা তাদের ডিবি হেফাজতে থাকার সময় আরো বেড়ে গেল। অবশ্যই এটা নিয়ে আপনি এটার জন্যই তো আমরা আদালতে এসেছি, এবং এটা তো খুব দুঃখজনক ঘটনা যে আমরা জানছি আমাদের দেশের কয়েকজন নাগরিক 6 জন তারা প্রাপ্তবয়স্ক, তাদের সাথে আমাদের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। অধ্যাপক তানজিমউদ্দিন খান সহ বেশ কয়েকজন শিক্ষক গিয়েছিলেন, তাদেরকে দেখা করতে দেওয়া হলো না। যদি তারা সেখানে স্বেচ্ছাই থাকতেন যে তাদের নিরাপত্তার প্রয়োজন, তাহলে তো তারা দেখা করতে দিতেন, তারা এই শিক্ষকদের বলতেন, কারণ এরা তো তাদেরই শিক্ষক। সেটা তো হলো না। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না, কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন। সরকারের তরফ থেকে কালকে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে আছেন, এই তো তাদের কথা। তো আমাদের পরিষ্কার প্রশ্ন যে আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন। গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরও যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। এই ধরনের কোনো আইন আছে কিনা, যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা, সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন কেন, নিকটস্থ থানায় নয়? সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। একটা বিষয় যে কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে 200 মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসেবে সেটা 150, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা হয়েছে 3 বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী, 3 বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে। এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, ফলে এটা নতুন কোনো কথা নয়। এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়?